দর্শক, মৃণাল সেনের চলচ্চিত্রে মানুষের মুখ এই শিরোনামে দৃশ্য শব্দের বিশেষ একটি সিরিজে আপনাদের স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার মৃণাল সেনের ছবির ভাষা ও নির্মাণ দর্শন নিয়ে এই সিরিজ। মোট 8টি পর্বে এই সিরিজটি সাজানো হয়েছে। আজ প্রথম পর্বে আমরা আলাপ করব মৃণাল সেনের জন্ম, বেড়ে ওঠা এবং তৎকালীন ভারতীয় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে, যা ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল তার চলচ্চিত্র নির্মাণেও। 1923 সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় মৃণাল সেনের জন্ম। ফরিদপুরে স্কুল শেষ করে 1940 সালের দিকে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাড়ি জমান এবং ধীরে ধীরে এই মেট্রোপলিটন শহরের বৃহত্তর এবং জটিল নাগরিক জীবনের সাথে জড়িয়ে পড়েন। 1943 সালের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ কয়েকটি বছরে মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের সময় তিনি দেখেছিলেন কিভাবে মফস্বলের ক্ষুধার্ত কঙ্কালসার মানুষ বেঁচে থাকার তাগিদে কলকাতায় ছুটে আসছে, অথচ দেশের লক্ষ লক্ষ অনাহারী মানুষের অবর্ণনীয় মৃত্যুকে অগ্রাহ্য করে বিপুল পরিমাণ খাদ্যশস্য যুদ্ধরত ইউরোপে চালান করা হচ্ছে। এসবই তাকে ক্ষুব্ধ করেছিল, আহত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সদ্য স্বাধীন দেশের চাকরির বাজারে তীব্র মন্দায় জীবিকা নির্বাহের জন্য কখনো প্রুফরিডার, কখনো প্রাইভেট টিউটর, কখনো অনুবাদক, কখনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরকম বহু পেশায় যুক্ত হয়েছিলেন মৃণাল। এই বিচিত্র পেশাগত অভিজ্ঞতা, প্রতিকূল জীবন সংগ্রাম এবং দুর্ভিক্ষে জর্জরিত ক্ষুধার্ত কঙ্কালসার মানুষ আর তাদের ততোধিক অবর্ণনীয় দুর্দশার গল্প পরবর্তীতে মৃণাল সেনের চলচ্চিত্রের একটা বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজ দীর্ঘ 6 মাস মালিক পক্ষ আমাদের মধ্যে এ সময় সাহিত্য, রাজনীতি, দর্শনের উপর পড়াশোনার পাশাপাশি প্রচুর সিনেমা দেখার অভ্যাস তৈরি হয় মৃণাল সেনের। নিয়মিত আড্ডা দিতেন ঋত্বিক ঘটক, তাপস সেন, ঋষিকেশ মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, কলিম শরাফি সহ আরও অনেকের সাথে। 1948 সালে এই তরুণদের হাত ধরেই ভারতবর্ষে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূচনা ঘটে। সমকালীন আন্তর্জাতিক চলচ্চিত্রের ভাষা, নির্মাণ কৌশল ও গতি প্রকৃতির সাথে মানসিক ও আত্মিক যোগাযোগ গড়ে ওঠে মৃণাল সেনের। ইতালিয়ান নিওরিয়ালিজম এবং ফরাসি নবতরঙ্গ থেকে সরাসরি অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। তার পরবর্তী কাজগুলোতেও এই আন্দোলন, বিশেষ করে জল ও গোদারের চলচ্চিত্র নির্মাণ ও দর্শনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। আগেই বলেছিলাম, দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুর্দশা মৃণাল সেনকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলেছিল। 40-এর দশকে তিনি বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেটা এতটাই প্রবল ছিল যে তেভাগা ও তেলেঙ্গানা কৃষক আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে তিনি একটি সাধারণ ক্যামেরা জোগাড় করে চলে গিয়েছিলেন কাকদ্বীপে শোষিত কৃষকদের নিয়ে ছবি বানাতে। তার সাথে যৌথ প্রযোজনায় ছিলেন ঋত্বিক ঘটক ও ঋষিকেশ মুখোপাধ্যায়। কিন্তু নানা প্রতিকূলতায় সেই ছবিটি শেষ করতে পারেননি বলে নিজের হাতেই চিত্রনাট্যটি পুড়িয়ে দেন। 1955 সালে স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে মৃণাল সেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাতভর নির্মাণ করেন। তবে ছবিটিকে তিনি কখনোই নিজের ছবি বলে মেনে নিতে চাননি, কারণ ছবিটির বিষয়বস্তু ও আঙ্গিক তার চলচ্চিত্র দর্শনের সাথে ঠিক মেলে না। ছবিটি আর্থিকভাবেও তেমন সফলতা পায়নি। প্রথম ছবির ব্যর্থতার পর তিনি প্রায় 4 বছর চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন। এরপর 1957 সালে মহাদেবী বর্মার কাহিনী অবলম্বনে নীল আকাশের নিচে ছবিটির চিত্রনাট্য লেখা শুরু করেন। পরবর্তীতে 1959 সালে ছবিটি পরিচালনার দায়িত্ব পান। 1930-এর দশকের ব্রিটিশ শাসিত কলকাতায় ওয়ান লু নামে এক দরিদ্র চীনা ফেরিওয়ালার জীবন এই ছবির পটভূমি। কলকাতা ঘুরে ঘুরে রেশমের কাপড় বিক্রি করার সময় পরিচয় হয় বাসন্তী নামে এক বাঙালি নারী রাজনৈতিক কর্মীর সাথে। বাসন্তীর ব্যবহারে ওয়ান লু তার নিজের দেশে ফেলে আসা বোনের ছায়া দেখতে পায় এবং তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। একদিন বাসন্তী ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়। এতে ওয়ান লু ব্যথিত হয় এবং ভারতের মুক্তি সংগ্রামের প্রতি তার সহমর্মিতা তৈরি হয়। পরবর্তীতে 1931 সালে জাপান যখন তার জন্মভূমি চীন আক্রমণ করে, তখন বাসন্তীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে
ওয়ান লু নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধ সংগ্রামে যোগ দিতে পারে। মৃণাল সেন বলেছিলেন, আমি বলতে চেয়েছিলাম যে আমাদের স্বাধীনতা সংগ্রাম পৃথিবীর অন্যান্য দেশের গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে এক সূত্রে বাঁধা। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম মূলত এক। আমার এখনও মনে হয় আমার চিন্তাধারা ভুল ছিল না। এই ছবিটির মাধ্যমে এক নতুন মৃণালের উত্থান ঘটে। এই প্রথম তিনি ছবিতে সরাসরি জোরালো রাজনৈতিক বক্তব্য রাখতে শুরু করেন। সমালোচকরা ছবিটিকে নিউ রিয়ালিজমের ল্যান্ডমার্ক ছবি বাইসাইকেল থিভস এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সাথে তুলনা করেছিলেন। তবে চীনের সাথে শীতল সম্পর্কের কারণে তৎকালীন কংগ্রেস সরকার ছবিটি নিষিদ্ধ করে, যদিও সমালোচনার মুখে 2 মাস পরে নিষেধাজ্ঞা তুলে নেয়। এটি ছিল ভারতবর্ষে নিষিদ্ধ হওয়া প্রথম চলচ্চিত্র। পরের বছর 1960 সালে কানাই বসুর গল্প অবলম্বনে তিনি নির্মাণ করেন তার আরেকটি আলোচিত ছবি 22শে শ্রাবণ। ছবিটি নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক হয়। অনেকেই অভিযোগ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসকে পরিহাস করতেই 22শে শ্রাবণ নামটি নির্বাচন করেছেন মৃণাল। যদিও এই নামটি ছাড়া ছবিটির সাথে রবীন্দ্রনাথের কোনো সম্পর্কই ছিল না। তবে ছবিটি নির্মাণের প্রেক্ষাপটে আছে একটা মর্মান্তিক ঘটনা, যা সাক্ষী হয়েছিলেন মৃণাল সেন নিজেই। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর খবর পেয়ে অন্যদের মতো মৃণাল সেনও কলকাতার নিমতলা ঘাটের দিকে ছুটলেন শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে পৌঁছে তিনি দেখলেন একটি শিশুর দেহ নিয়ে সৎকারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন শোকে বিধ্বস্ত এক পিতা। কিন্তু রবীন্দ্রনাথের শেষ বিদায় বলে কথা, তিল ধারণের ক্ষমতা নেই সেখানে। একসময় হাজার হাজার মানুষের ভিড়ে পায়ে পিষ্ট হয়ে সেই শিশুটির লাশটিও হারিয়ে ফেলে বাবা। এই মর্মান্তিক দৃশ্য বাকি জীবনে ভুলতে পারেননি মৃণাল সেন। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস হলেও সেদিন কি পৃথিবীতে কোনো আনন্দের ঘটনা ঘটতে পারে না? এটিই ছিল এই ছবির মূল প্রস্তাবনা। কোনো মহিরুহের প্রয়াণে প্রান্তিক মানুষের কী বা আসে যায়? শুধু রবীন্দ্রনাথের মৃত্যু না, আরও অসংখ্য মানুষের জন্ম, মৃত্যু, বিবাহের ঘটনা ঘটতে পারে এমন দিনে, এবং সেটা সেসব সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথের মৃত্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। মৃণাল সেন এই দিনটিকে সাধারণ 2 বাঙালি নরনারীর মিলনের আনন্দে বদলে দেন। সেন্সর বোর্ডের আপত্তি ও নাম পরিবর্তনের চাপ সত্ত্বেও 22শে শ্রাবণকে শেষ পর্যন্ত 23শে শ্রাবণ হতে দেননি মৃণাল সেন। তিনি সেন্সর বোর্ডের সদস্যদের জানিয়ে দিয়েছিলেন তার ছবির সঙ্গে কবির মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তবে যে দৃশ্য সেদিন নিমতলা শ্মশানে তিনি দেখেছিলেন তা ভুলতে পারেননি। এভাবে প্রবল শক্তিশালী গোষ্ঠীকে চ্যালেঞ্জ করার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহস, সেটা আমরা মৃণাল সেনের পরবর্তী প্রায় সব ছবিতেই দেখতে পাই। কিরে ধমকাচ্ছিস নাকি? প্রকাশের বোনের অভিযোগ। এতবার করে বললাম। আমি তো মানুষ না কলের গান। আচ্ছা আচ্ছা দেখবো। 1964 সালে তিনি নির্মাণ করেন তার নিজস্ব ধারার আরেকটি ছবি আকাশ কুসুম। এই ছবিতে ফরাসি নবতরঙ্গের নানা উপাদান ব্যবহার করেন তিনি। ফ্রিজ ফ্রেম, হ্যান্ডহেল্ড ক্যামেরা এবং কাহিনী সরল রৈখিক গতিকে ভেঙে ফেলার প্রবণতা দেখা যায় এই ছবিতে। এরপর তিনি নির্মাণ করেন তার আরেকটি ল্যান্ডমার্ক ছবি ভুবন সোম। ছবিটিকে অনেকেই ভারতীয় প্যারালাল সিনেমা আন্দোলনের প্রথম ছবি বলেও অভিহিত করেন। ছবিটি নিয়ে বিস্তারিত আলাপ থাকছে আগামী পর্বে। अच्छा, आपके ऑफिस में सोम साहब जो हैं। আজ এখানেই শেষ করছি মৃণাল সেনকে নিয়ে আমাদের বিশেষ সিরিজের প্রথম পর্ব। ভালো থাকবেন, ধন্যবাদ।